প্রতিদিনই আমরা আন্তর্জাতিক বিষয় নিয়ে আলাপ করছি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বে আমি একটু ভিন্ন দেশে প্রশ্ন করতে চাই যে হঠাৎ করে যুদ্ধের সাথে একের পর এক দেশ যুক্ত হচ্ছে, সেটা আমরা গতকালকে আলোচনা করেছি। এখন আমার প্রশ্নটা হচ্ছে, যুদ্ধ যারা শুরু করলো তারাই এখন নাই। আমি নেতানিয়াহু বা ইসরায়েলের কথা বলছি। তারা আসলে কোথায়, মানে অথবা তাদের অবস্থান কে যুদ্ধে বর্তমানে? ধন্যবাদ হাসান সাইদুল ভাই। আপনি জানেন যে আমরা যে লাস্ট 5 দিনে কথা বললাম, আজকে 5ম দিন এই সপ্তাহের, তাই না? জি। আজকেও কিন্তু একটা নতুন দেশ যুক্ত হয়েছে, আপনি জানেন কি না? মিশর। মিশরে আপনার ইরান হামলা চালিয়েছে মিশরে রাখা মার্কিন জাহাজে, এবং মিশর সেটাকে কন্ডেম করছে। তার মানে আলটিমেটলি দেখেন, আমরা এখানে বসা অবস্থায় 5 দিন যে বসলাম, 5 দিনে 5টা দেশ যুক্ত হয়ে গেছে: ইয়েমেন, সৌদি আরব, ইউক্রেন, ইরাক, মিশর। গতকালকের কথাটাই আবার রিপিট করি, বিশ্বযুদ্ধগুলো আসলে এভাবেই আপনার এই বাঁধে পুঁথির মালার মতো। এই পুঁথি কিন্তু অলরেডি প্রতিদিন একটা একটা করে বাড়তেছে। একদিন আলাপ করি, পরের দিন কিন্তু পুঁথি একটা বেড়ে যাচ্ছে। এই যে বাড়তেছে, এতে কিন্তু আপনার একটা ভয়ঙ্কর চিত্র আমাদের সামনে চলে আসছে। এবং আপনি জানেন, ওই মার্কিন সাংবাদিকরা তাদের প্রতিরক্ষা মন্ত্রীকে বললো, ওর নাম হচ্ছে হ্যাকসেদ, তাকে প্রশ্ন করছে সাংবাদিকরা যে এই যুদ্ধে কি চীন এবং রাশিয়ার কোনো ইনভলভমেন্ট আছে? সে সরাসরি সব সাংবাদিকদের বলল, ইয়েস, অবশ্যই আছে। চীন রাশিয়ার অনেক ইনভলভমেন্ট আছে, এটা আমাদের কাছে অনেক তথ্য উপাত্ত আছে। আশ্চর্যের বিষয়, ঠিক তার 2-3 ঘন্টা পরে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলো যে আমি নিশ্চিত আছি এই যুদ্ধে চীন এবং রাশিয়ার কোনো হাত নাই। এবং হ্যাকসেদ যেটা বলছে এটা ভুল বলছে, এটা তার ব্যক্তিগত বক্তব্য, কল্পনা করেন। এবং এই সাংবাদিকরা এটা যখন সে পোস্ট করলো, সাংবাদিকরা তাকে রেফার করে একটা লম্বা সময় আগে প্রশ্ন করছিল যে অনেক জায়গায় এই আফগানিস্তানে যে আপনার লাস্ট মার্কিন সৈন্য মারা গেছিলো, সেখানে তারা দেখাইছে, বিভিন্ন ফুটেজ দেখায়, বলছে যে এখানে রাশিয়ার ইনভলভমেন্ট আছে, এবং রাশিয়ার অনেক এখানে যে আফগানিস্তানদেরকে দিয়ে মার্কিন সৈন্য মারাচ্ছে, এগুলো অনেক তথ্যপত্র আমাদের কাছে আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটাকে স্বীকার করতে চায় না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ইউক্রেনের প্রেসিডেন্ট সাংবাদিকদেরকে বলতেছিল যে রাশিয়া যে ইরানকে সাহায্য করতেছে আপনার স্যাটেলাইট দিয়ে, চিত্র দিয়ে, এটার তথ্যপত্র প্রমাণ আমাদের কাছে আছে, এটা আমরা চাইলেই দিতে পারি, এবং আপনারা যদি চান আমি দেখাইতে পারি। অথচ ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে না, রাশিয়া চীনের কোনো ইনভলভমেন্ট নাই। এখানে এই বিষয়গুলো যখন আপনার খুব মারপ্যাচ খেয়ে বড় হচ্ছে, আমরা যেটা বারবারই বলি যে প্রতিদিন একটা একটা করে দেশ যুক্ত হচ্ছে। এবং আপনি যখন বললেন যে ভাই যারা যুদ্ধ বাঁধালো, ইসরায়েল এখন কোথায়? ইসরায়েলের সাথে কিন্তু আজকেও আপনার হ্যাকসাথের আপনার বৈঠক হয়েছে, প্রতিরক্ষা সচিব সেক্রেটারির বৈঠকের পর আমাদের যেটা ধারণা, এবং ওই বৈঠকের পর নেতানিয়াহু সরাসরি বলছে যে আমেরিকা এবং ইসরায়েল যদি কোথাও এক হয়ে আক্রমণ করে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই সে আক্রমণ ফিরাবে। এই ধরনের একটা বক্তব্য সরাসরি সাংবাদিকদের সে বলছে। এখন আপনারা বলতে পারেন যে তারা তো বক্তব্যই দিচ্ছে, বিবৃতি দিচ্ছে, কিন্তু সরাসরি যুদ্ধে তো তারা নাই। সরাসরি এই যুদ্ধে যে তারা নাই, এটা মূলত আমেরিকার ভেটুর কারণেই হয়েছে। আমেরিকা ইসরায়েলকে এখন আর যুদ্ধে রাখতে চাচ্ছে না। কেন রাখতে চাচ্ছে না? দুইটা ব্যাকগ্রাউন্ড। একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আপনি জানেন 2 দিন আগে আপনার ফ্রান্সের মানে জাতিসংঘে ফ্রান্সের প্রতিনিধি এবং মার্কিন প্রতিনিধির মধ্যে চরম হট্টক হয়েছে ইসরায়েল ইস্যুকে কেন্দ্র করে। কারণ ফ্রান্সের এরা ইসরায়েলকে আর স্পেস দিতে চাচ্ছে না। ইসরায়েলকে তারা মানবতা বিরোধী হিসাবে সব জায়গায় চিহ্নিত করছে। স্পেন তো জানেন খুব শক্ত অবস্থান নিছে, ইতালি একটা শক্ত অবস্থান নিছে, ইউরোপীয় ইউনিয়ন পুরাটাই ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে একটা ভয়ঙ্কর নৃশংসতার জন্য। আপনি বলতে পারেন যে হঠাৎ করে ইসরায়েলের বিরুদ্ধে তারা এত শক্ত অবস্থান নিল কেন? সহজ বিষয়, আমরা কিন্তু অনেক গণহত্যার কথা শুনছি। আমরা কিন্তু আপনার এই যে যে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধগুলো কিন্তু আমরা শুনি, কিন্তু কোনো ভিডিও দেখেন আপনি এই যুদ্ধগুলোর সরাসরি কোনো ভিডিও দেখেন? হয়তো আমরা 1-2টা ভিডিও বিচ্ছিন্নভাবে পেয়ে থাকি। আপনি দেখবেন যে বিষাক্ত সাপ যেগুলো, আমি একটা ভিডিও দেখতেছিলাম হঠাৎ ফেসবুকে, একটা চীনের একটা জায়গায় বিষাক্ত সাপকে আপনার দিয়ে কেচি দিয়ে মাথা কাইটা রান্নাবান্না করার জন্য আয়োজন করতেছিল।
তো ওই বিষাক্ত সাপটা যখন নাড়াচাড়া করতেছে, তাকে কেচি দিয়ে যখন মাথাটা কাটতেছিল না, আমার বুকের মধ্যে না চিরিক মেরে উঠছে। আমি বললাম যে এরকম করে উঠলে কেন? মানুষ কিন্তু সরাসরি নৃশংসতা পছন্দ দেখতে পারে না। যারা নৃশংস মানুষ, এটা 2-1% হতে পারে বা 2-3% হতে পারে, বাকি সব মানুষের ভিতরে কিন্তু একটা মানবতা বোধ যেটা এটা সবার ভিতরেই আছে। তো এই যে যখন আপনার ইসরায়েল যখন ফিলিস্তিনের উপর ভয়াবহ যে হামলা, নৃশংসতা, অমানবিকতা দেখাইছে, এগুলো কিন্তু সারা পৃথিবীর স্মার্টফোনে, টিকটক, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর ফোনে এগুলি চলে গেছে। বলা চলে যে আমরা এই যুগটা যারা জন্ম নিচ্ছি তারা সরাসরি একটা গণহত্যা মাধ্যমে দেখছি, স্মার্টফোনের মাধ্যমে দেখছি, টিকটকের মাধ্যমে দেখছি, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি। যার কারণে এইটা যখন আমরা দেখলাম না, এটা আমাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ করছে। যার কারণে সবাই ইসরায়েলের প্রতি একটা ঘৃণা জন্মে গেছে। আপনি জানেন ফলকার তুর্ক, যাকে মানব অধিকার কর্মী হিসেবে পুনরায় জাতিসংঘ নিয়োগ দিছে, এখানে ইসরায়েল এবং আমেরিকার চরম ছিল, এখানে বাধা ছিল, আপত্তি ছিল। সেই বাধা আপত্তি উপক্রম করেই সে কিন্তু একেবারে সর্বোচ্চ ভোট পেয়ে আবার 4 বছরের জন্য নিয়োগ পাইছে। তার মানে আমরা কি দেখতেছি, পৃথিবী থেকে কিন্তু আমেরিকার যে একটা আধিপত্য, এটা কিন্তু আস্তে আস্তে সারা পৃথিবী থেকে সরে আসতেছে। এবং আপনি জানেন যে মানবাধিকার আদালত যেটা, এই যে এটাকে কী বলা হয়, আন্তর্জাতিক আদালতে এই ইয়াকে নিয়ে আপনার এই ইসরায়েলের বিরুদ্ধে যখন আপনার জারি করলো, কি বলে এটাকে, ওই নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো, তখন কিন্তু বলছিল ওই তৎকালীন যে প্রেসিডেন্ট জো বাইডেন, যে এটা একটা খুব বাজে কাজ হয়েছে। এবং জো বাইডেন তার আগে আপনারা জানেন কি না যে 2023 সালে রাশিয়ার বিভিন্ন অমানবিকতার বিষয় নিয়ে তাদের কাছে স্যাটেলাইট চিত্র ছিল, সেগুলো নিয়ে তার যে ফরেন মিনিস্টার এবং তাদের যে গোয়েন্দা সংস্থা, তাদেরকে বলছিল তোমরা আন্তর্জাতিক আদালতে করো, এই ডকুমেন্টসগুলো দাও। 2023-এ কিন্তু এই ঘটনা। 2024-এ যখন আবার ইসরায়েল নৃশংসতা সারা পৃথিবী আলোচনা শুরু করলো, ইসরায়েলের নৃশংসতা, এবং ইসরায়েলের প্রেসিডেন্টের উপর আপনার দিল, নিষেধাজ্ঞা দিল এবং তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো, তখন কিন্তু আপনার ক্ষমতায় ছিল আপনার ডোনাল্ড ট্রাম্প। সে জো বাইডেনের যে মন্তব্য ছিল সেগুলো ফেলে দিয়ে সে এতটা ন্যাক্কারজনকভাবে আপনার ইসরায়েলের পক্ষে দাঁড়াইলো, যেসব মানে বিচারপতি এবং ওই সংশ্লিষ্ট কর্মকর্তা যারা ছিল সবার উপর নিষেধাজ্ঞা জারি করলো। এবং এর চেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে তাদের সবার সম্পদ বাজেয়াপ্ত করে ফেলাইছে। তার মানে আন্তর্জাতিক পলিসি মেকিংয়ে আগে যে আপনার আমেরিকার একটা সারা পৃথিবীতে গ্রহণযোগ্যতা ছিল, ইসরায়েলের জন্য কিন্তু সে উলঙ্গ হয়ে সে গ্রহণযোগ্যতার মাথা খেয়ে দিয়েই সে মানে সারা বিশ্বের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিল। এবং আন্তর্জাতিক আদালতের কোনো নিজস্ব পুলিশ বাহিনী নাই, তারা শুধু একটা অর্ডার দিয়ে দেয়, সে অর্ডারের মাধ্যমে কিন্তু কেউ গ্রেপ্তার হয় অথবা আন্তর্জাতিকভাবে তাকে সে যে দোষী বা ক্রিমিনাল, এটা আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতি আদায় করা। এবং যেসব দেশ আপনি জানেন যে 125টা দেশ সাইন করছে, আমেরিকা এবং রাশিয়া সাইন করার পর আবার সেগুলো থেকে তারা উইথড্র করে নিছে। বড় অনেক দেশ, ভারত, চীন, এরা কিন্তু সাইনও করে নাই। তার মানে এই আন্তর্জাতিক আদালত যে 125টা দেশ সাইন করছে, তাদের ওই দেশের মধ্যে যদি ওই আসামি যায়, তাহলে সেই দেশের সরকার হচ্ছে ওই আসামিটাকে ধরে। কিন্তু আপনি জানেন ভ্লাদিমির পুতিন যখন দক্ষিণ আফ্রিকার একটা ইনভাইটেশন পাইছিল, কিন্তু তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, সে কিন্তু ভয় আর দক্ষিণ আফ্রিকা যায় নাই, ভিডিও কনফারেন্সে সেখানে যুক্ত হয়েছিল। তার মানে আন্তর্জাতিক আদালত হচ্ছে একটা ক্রিমিনালকে আন্তর্জাতিকভাবে চিহ্নিত করে দিয়ে তার চলাচলটাকে সীমিত করে ফেলে। তারা যদি মনে করে যে সেটার বিরুদ্ধে কিন্তু আমেরিকা শক্ত অবস্থান নিল শুধু ইসরায়েলের কারণে। এবং সেটা নেওয়ার পর কিন্তু ইসরায়েলের যে সারা পৃথিবীতে একটা ভাবমূর্তি, এটা এখন একেবারে সারা পৃথিবী তার বিরুদ্ধে চলে গেছে। এখন আপনার যেটা আবার আপনার প্রশ্নে ফিরতে আসি, যে আপনি বললেন যে কেন ইসরায়েল এই যুদ্ধে এখন মানে আলোচনার বাইরে চলে গেছে। ইসরায়েল আলোচনার বাইরে চলে যেতে পারে, বাট ইসরায়েলি যত ষড়যন্ত্র, কৌশল, ইসরায়েলি যত গোয়েন্দা তথ্য উপাত্ত যা যা দরকার সবই আমেরিকাকে সহযোগিতা করতেছে। তবে আমেরিকা ইসরায়েলকে সাথে নিয়ে যে এই যুদ্ধটা করবে, এটা এখন আর করতেছে না। এটার জন্য আমি মোটা দাগে আপনাকে বলবো যে এটার জন্য মোটা দাগে 7টা কারণ হতে পারে। এক হচ্ছে, আপনি জানেন যে গত বছর আপনার ইসরায়েল থেকে প্রায় 1.25 লাখ লোক নিজ দেশ ত্যাগ করে আবার অন্য দেশে চলে গেছে ভয়ে। যখন ইরান হামলা করলো, পাল্টা হামলা করলো, অনেকের ভিতরে ভীতি তৈরি হয়েছে যে না, ইসরায়েলে থাকা এখন আর নিরাপদ না, যারা ইহুদি অধিবাসী। এটা তার মানে ইসরায়েলি রাষ্ট্রীয় কাঠামোর জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে,
লেবানন ফ্রন্টে আপনি জানেন এখন প্রচুর ইসরায়েলি আর্মি নিযুক্ত আছে। এখন ইসরায়েল তো দেশটাই ছোট, আপনি জানেন ইসরায়েলের আয়তন কত, আপনার এই 23,000 কিলোমিটার, মানে আপনি কল্পনা করেন ঢাকা বিভাগ যে আমাদের ঢাকার শহর না, কিন্তু আবার বিভাগটা হচ্ছে 22,000 কিলোমিটার, এবং চট্টগ্রাম বিভাগটা হচ্ছে 34,000 কিলোমিটার। তার মানে চট্টগ্রামের চেয়ে ছোটো, ঢাকার চেয়ে একটু বড় ইসরায়েল রাষ্ট্রটা। সেই রাষ্ট্রটার মধ্যে মানুষ বসবাস করে 1 কোটি, সেই 1 কোটি মানুষের মধ্যে আবার 20 লাখ হচ্ছে মুসলমান। তার মানে আপনি কল্পনা করেন ওভারঅল মানুষ হচ্ছে 75 থেকে 78 লাখ ইসরায়েলি জনগণ, এর মধ্যে 1 লাখ চলে গেছে, বাকি 77 লাখ। এই 77 লাখের মধ্যে আবার আপনার বিশাল সংখ্যক আর্মি কাজে লেবানন আশেপাশের তাদের সীমান্ত সুরক্ষার মধ্যে নিযুক্ত হয়ে গেছে। তার মধ্যে ধরেন আবার এই লোকগুলা লম্বা সময় ধরে, যখন এই যে আপনি ফিলিস্তিনি যুদ্ধের সাথে জড়িত হওয়ার পর লম্বা সময় কিন্তু তারা করতেছে, এই যুদ্ধ নিয়ে খেলা নিয়ে ব্যস্ত, যার কারণে তাদের দেশের যে উৎপাদন ব্যবস্থা, অন্য কাজ যেগুলা শিক্ষা দীক্ষা, ডাক্তারি, হসপিটাল, পড়াশোনা, উৎপাদন, চিপ উৎপাদন, মাইক্রোচিপ উৎপাদন, এগুলি কোনো কিছুর সাথে তাদের এঙ্গেজমেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ সবাইকে বাই ফোর্স তারা যুদ্ধে পাঠাচ্ছে। এই কারণে তাদের যে রাষ্ট্রীয় কাঠামোর আয় বা যেটাকে বলা হয় যে মূল রাষ্ট্রের যে আয় বলা হয়, সে আয়টা কিন্তু এখন আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে, তাদের অর্থনীতির অবস্থা খুব দুর্বল হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতে কিন্তু ইসরায়েল এখন আর এই যুদ্ধের মধ্যে ইনভলভ হতে চাচ্ছে না। তৃতীয় যে বিষয়টা হচ্ছে, আমি যেটা বলবো, এই ইসরায়েলে আপনার ফিলিস্তিনি এখন নতুনভাবে দখলদারিত্ব করতেছে। কালকে একটা মসজিদে হামলা করছে, মসজিদটার নাম হচ্ছে আপনার আল মুত্তাকিন মসজিদে ভয়াবহ হামলা করছে, এবং তারা শুধু হামলা না, তারা নতুন স্যাটেলাইটের মাধ্যমে পুরা ফিলিস্তিনের অনেক জায়গা দখল করে ফেলতেছে। এবং চিন্তা করতেছে ইসরায়েল যে এটা একটা সুযোগ, যে সারা পৃথিবীর ফোকাস এখন ইরান আর আমেরিকার মধ্যে, আর আমরা এই সুযোগে যা দখল করে নিচ্ছি। কারণ আপনি জানেন যখন ইরান এবং আমেরিকার যুদ্ধটা না থাকে, তখন ফিলিস্তিনি কোনো কিছু দখল করতে গেলেই আল জাজিরা সারা পৃথিবীর মিডিয়া ইসরায়েলের দিকে ফোকাস হয়ে থাকে। এখন চিন্তা করলো ইসরায়েল যে ওরে ভাই একটা সুযোগ পাইছি, এই সুযোগ তার বারবার আসবে না, যার কারণে তারা এই যুদ্ধটা কিন্তু কন্টিনিউ করতে চায়। ফিলিস্তিনির দখলটা এখন তারা খুব আরামে করতেছে, যার কারণে এখন আপনার ইসরায়েল এই যুদ্ধের মধ্যে ইনভলভ হচ্ছে না, এটা আমার একটা ধারণা। এবং আপনি জানেন যে একটু আগেও বললাম যে ট্রাম্প নেতানিয়াহুকে আর আসলে করতে চাচ্ছে না, কন্টিনিউ করতে চাচ্ছে না, কারণ নেতানিয়াহুর জনপ্রিয়তা এত পরিমাণ কমছে, মানে আমেরিকার মতো জায়গায় খুব দ্রুত লাস্ট কয়েকদিনে 15% তার জনপ্রিয়তাটা কমে গেছে। আপনি জানেন যে এই ইতালি এবং ফ্রান্সের কিছু মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ায় কিছু লেখা আসছিল, সেগুলো আপনি জানেন মনে হয়, যে তারা যখন এই স্মার্টফোনে ইসরায়েলি নৃশংসতা দেখলো, সেখানে তারা দেখলো ছোটো বাচ্চাদের দুধের প্যাকেটে তারা বিষ মিশিয়ে রাস্তার পাশে ফেলে রাখতো। ক্ষুধার্ত ফিলিস্তিনি শিশুরা সেই দুধের প্যাকেট নিয়ে বা চিপসের প্যাকেট নিয়ে যখন খেয়ে মারা যেত, তারপর তারা খেলনার মধ্যে বোমা দিয়ে দিত। তো বাচ্চারা খেলনাগুলো আনতে গিয়ে যখন খেলনা ধরতো, বোমা ব্লাস্ট হয়ে মারা যেত। তারপরে যখন বাবা মারা সতর্ক হয়ে তাদেরকে বড় বড় বিল্ডিংয়ের যেসব ধসে পড়া বিল্ডিং, এগুলোর আড়ালে নিয়ে তারা বসে থাকতে আর বেরোতো না ভয়ে যে বাচ্চাগুলো মারা যাবে, তখন তারা ড্রোনের মধ্যে কান্নার শব্দ দিত। একটা ড্রোন পাঠাতো, ড্রোনটা এসে ওয়া করে কাঁদতো। তো তখন মানুষ মনে করতো যে কোনো বাচ্চা টাচ্চা মনে আক্রান্ত হয়েছে। যখন ছোটো ছোটো বাচ্চা বা মানুষ বেরোয়া এই ক্যাম্প থেকে বা ওই তার যে শেল্টার নিছিল সেখান থেকে যখন বেরোতো, ড্রোনটা ওই মানুষটাকে গিয়ে হত্যা করতো। এই সিনারিগুলো ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ, এশিয়া সবাই দেখছে। দেখা তাদের এই অমানবিকতা, নিষ্ঠুরতা সারা পৃথিবীর মানুষকে কষ্ট দিয়ে ফেলছে, যার কারণে সারা পৃথিবীতে তারা এখন ঘৃণার পাত্র হয়ে গেছে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প চিন্তা করলো যে এই মরাল আসলে আমি লাভ কি, এটা নাই জনপ্রিয়তা, এর দেশের জনপ্রিয়তা হ্রাস হয়ে গেছে, এ হচ্ছে উচ্চ আদালতে দুর্নীতিপরায়ণ হিসাবে চিহ্নিত হয়ে গেছে। তো এটাকে নিয়ে আমি আর বেশি টানাটানি করব না, এবং অক্টোবর পর্যন্ত ওর যে নির্বাচন, কালকে 1 মাস পরেই তোর নির্বাচন, এই নির্বাচন পর্যন্ত এটারে আর যুদ্ধ এঙ্গেজ করবো না। যুদ্ধ এঙ্গেজ করলে এটা আবার নির্বাচিত হয়ে যাব, ওর জনপ্রিয়তা বাইরে যাব, তখন ওর আপনার বাড়বে, মানুষ যে ও তো বারবারই যুদ্ধটাকে খেলা হিসেবে দেখায়। যুদ্ধ শুরু হইলে সে শুধু ফিলিস্তিনি জনগণ ইসরায়েলি জনগণের কাছে গিয়ে বলে যে ভাই দেখো আমরা চুপচাপ বসে আছি, ইরান এসে আমাকে হামলা করছে। এটা যদি খালি একবার বলতে পারে, তখন ও পাল্টা হামলা করে আবার জনপ্রিয়তা অর্জন করবে। যার কারণে এখন ডোনাল্ড ট্রাম্পও ওকে অ্যাভয়েড করতেছে, ফর্মালি বিভিন্ন যোগাযোগ ওরা করতেছে। কিন্তু আমার যেটা মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত কোনো ভয়াবহ হামলা না করলে ইসরায়েলকে আর সাথে রাখবে না, তাদের যৌথ আক্রমণে আর রাখবে না। বরঞ্চ ডোনাল্ড ট্রাম্প খুব সূক্ষ্ম মাথায় কিছু বিশ্লেষণ সে করতেছে। বিভিন্ন ফ্রন্টে স্থানীয় যে শক্তিগুলা, যেমন আপনার এই হিসাবে
ইসরায়েলের ইরানের যেমন বিভিন্ন প্রক্সি ফোর্স থাকে, তাদের মতো করে ইসরায়েলকে তারা ব্যবহার না করে প্রক্সি ফোর্সগুলো ব্যবহার করে যে বিভিন্ন দেশকে এঙ্গেজ করতেছে, মিশর, সৌদি আরব, তারপরে আপনার বিভিন্ন দেশকে সে আস্তে আস্তে করে এঙ্গেজ করতেছে। তবে সর্বশেষ যে কথা, যে সর্বশেষ যদি কোনো উপায় না পায় ডোনাল্ড ট্রাম্প, তবে সর্বশেষ প্রক্সি ফোর্স হিসেবে ইসরায়েলকেও এখানে যুক্ত করে ফেলতে পারে যুদ্ধটাকে ভয়াবহ আকার ধারণ করার জন্য। সর্বশেষ আমরা যে কথা বলে আজকের এই ইয়াটা শেষ করব, আপনার প্রশ্নের পালাটা, আজকে কিছুক্ষণ আগেও আপনার এই ইরানে 5 দিন বন্ধের পর আমেরিকা হামলা করছে, সেখানে একজন দম্পতি ছোট বাচ্চা সহ মারা গেছে, যার পাল্টা আক্রমণ হিসাবে ইরান আবার জর্ডানে হামলা করছে। এবং জর্ডানে হামলা করে আপনি জানেন যে 3টা F-35 বিমান তারা ধ্বংস করে ফেলছে, যেটা আসলে খুব ভয়ঙ্কর একটা চিত্র প্রকাশ করলো, এবং সেখানে অনেক মানুষও মারা গেছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন তাই বলতেছে। সব কিছু মিলিয়ে এই যে মানুষ মৃত্যু, হামলা, পাল্টা হামলা প্রতিদিন হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, নৃশংস বিভিন্ন কার্যক্রম হচ্ছে, সারা পৃথিবীর অর্থনীতি টালমাটাল হয়ে গেছে। এখন সারা পৃথিবী যেটা ভাবতেছে যে আমেরিকার মতো একটা রাষ্ট্রকে আমরা যাকে আমরা সর্বোচ্চ ভাবে মেনে নিয়েছি, তাদের কাছে আসলে সারা পৃথিবী এখন জিম্মি হয়ে গেছে। এবং এটা জিম্মির ক্ষেত্রে ইরান তো এখানে একটা ভূমিকা রাখতেছে তার নিজের সারভাইভের জন্য, টিকে থাকার জন্য। সে সারা পৃথিবীর যে জিম্মির যে অবস্থান, সেটাকে সে বাধ্য হয়েই তার টিকে থাকার জন্য সে ওটাকে ব্যবহার করতেছে। সব মিলিয়ে পরিস্থিতি ঘোলাটে, এবং এখানে নতুন ফ্রন্টে আর কোন দেশ আগামীকালকে যুক্ত হয়ে যায় আমরা বলতে পারি না। তবে 5টা দেশ 5 দিনে যুক্ত হয়ে গেছে। নতুন আরও কিছু দেশ যদি যুক্ত হয়ে যায়, চীন রাশিয়ার ব্যাপারগুলো যদি আরও ওপেন হয়ে যায়, তাহলে আমরা বলবো যে আমরা একটা মহাযুদ্ধের খুব দ্বারপ্রান্তে আছি।